ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাসটি কিন্তু শুরু হয়ে গিয়েছে, মার্কেটিং এর ক্লাস। এবং সবাইকে এখন আমি বলতেছি, যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছো দ্রুত জয়েন হয়ে যাও। আসসালামু আলাইকুম সবাই, যারা মার্কেটিং এর স্টুডেন্ট আছো এবং যাদের মার্কেটিং ছিল তারা জেনে নাও আজকে মার্কেটিং এর ক্লাস আছে। এবং আজকে আমরা কিন্তু নতুন একটা চ্যাপ্টার শুরু করব। নতুন একটা চ্যাপ্টারের প্রথম অধ্যায় থেকে কিন্তু শুরু হবে, এটা পার্ট 1। তাই দ্রুত জয়েন করো। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আর 4 থেকে 5 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে ফেলবো, ঠিক আছে? এন্ড তোমাদের আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা, তুমি কেমন আছো? পড়ালেখা কেমন চলছে? হ্যাঁ, ওকে। বাকিরা কোথায়? যাদের কিনা মার্কেটিং ক্লাস আছে তাদের সবাইকে আমি বলছি যে এখনই ক্লাসটা জয়েন করো, যাতে দ্রুত আমরা চ্যাপ্টারটা শুরু করতে পারি। আজকে কিন্তু চ্যাপ্টার 2, প্রথম অধ্যায়ের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই সহজ, অলসো খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ফারজানা, আশা করি সবাই যারা আছো তারা পড়ালেখায় মনোযোগ দিবে, কারণ তোমাদের কিন্তু পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। হুম। এবং পরীক্ষার পর পরই তোমাদের এইচএসসি পরীক্ষাও খুব দ্রুত হয়ে যাবে, এবং এইচএসসি পরীক্ষার পর পরই খুব দ্রুত অ্যাডমিশনের ফেজটা এসে পড়বে। তো এখনই যদি তোমরা তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লিয়ার না করো, পরে কিন্তু সময় কুলাতে পারবে না, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। যারা এসেছো এবং আমি যারা আসোনি তাদেরকে আমি আবার বলছি যে দ্রুত ক্লাসটি জয়েন করো। যদিও ক্লাসটা রেকর্ডিং রয়ে যাবে, তোমরা ক্লাসটা জয়েন করার সাথে সাথে যে কোনো সময় ক্লাসটি দেখতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আজকের চ্যাপ্টার হচ্ছে অধ্যায় 2, উৎপাদনের উপকরণ। আমরা কিন্তু শেষ ক্লাসে যে অধ্যায়টা শেষ করেছি, ফারজানা আজকে আমাদের মার্কেটিং এক্সাম হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। তা তুমি জানিও তোমার এক্সামটা কেমন গেল। আর হ্যাঁ, আমাকে বোধহয় একজন প্রশ্ন পাঠিয়েছিলে মার্কেটিং এক্সাম সলিউশনের জন্য। আমি আজকের মধ্যে সলভ করে দিচ্ছি, কারণ এই যে দেখো, তোমাদের নতুন একটা অধ্যায় ধরতে হবে, অধ্যায়ের স্লাইড বানানো, লেকচার শিট বানানো, প্র্যাকটিস শিট বানানো, এগুলোর কাজ ছিল। তো ওটার জন্য আমি ওই প্রশ্নটা সলভ করে দিতে পারিনি। ইনশাল্লাহ আজকে যেহেতু আমার এই কাজ কমপ্লিট, তো আমি আজকে ইনশাল্লাহ তোমাদের ওই ইয়া প্রশ্নের উত্তরটা সলভ করে দিব, যেই আমাকে পাঠিয়েছে। আমার নামটা মনে নেই এখন। আচ্ছা, ওকে। এখন আমি চ্যাপ্টার অধ্যায়টা শুরু করে যাই বিনা কোনো সময় নষ্ট করে, কারণ অলরেডি অনেক বড় একটা অধ্যায়। উৎপাদনের উপকরণ সবার কি মনে আছে? প্রথম অধ্যায়ে কিন্তু আমরা উৎপাদনের উপকরণ বিষয়ে পড়েছিলাম। কয়টি উপকরণ উৎপাদনের? 4টি উপকরণ। সবাই মনে করো, উৎপাদনের 4টি উপকরণ: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই পুরা অধ্যায় 2 উৎপাদনের এই 4টা উপাদান নিয়েই কাজ করছে, এবং সৃজনশীল গুলো খুবই সহজ আসে। তার মধ্যে তোমাদেরকে বেশিরভাগ সৃজনশীল এই অধ্যায়ে আসে কি, তোমাকে বেছে দেখতে হবে যে এটা কোন উপকরণের অন্তর্গত, অথবা এই উপকরণটা, যে উপকরণের কথাটা বলছে, সেটা হোক মূলধন, সেটা হোক ভূমি, তার কোন বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। এই জিনিসটাই কিন্তু এই অধ্যায়ের সৃজনশীলের মূল উপাদান, মানে এখান থেকেই আসে। আর কিছু কঠিন প্রশ্ন উত্তরও আছে। আমি স্লাইডস গুলো এবং তোমাদের যে লেকচার শিটটা আছে সেটা ঠিক সেভাবে সাজিয়েছি, যে তোমরা যখন লেকচার শিটটা করবে, স্লাইড গুলো পড়বে। আমি বোধহয় স্লাইড দিব না তোমাদেরকে, লেকচার শিটটাই দেওয়ার ট্রাই করবো, কারণ লেকচার শিটে সব আছে। স্লাইডের থেকেও বেশি ইম্পর্টেন্ট লেকচার শিটটা, কারণ লেকচার শিটে ইন ডিটেল সব আছে। তোমাদের বইও খোলা লাগবে না, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, বইও খোলা লাগবে না। তোমরা শুধু লেকচার শিটটা পড়বে, এবং তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে। প্র্যাকটিস শিটে একটু প্রবলেম ছিল, ওটার জন্য আমি প্র্যাকটিস শিটটা লাস্ট ক্লাসে দিয়েও আবার রিমুভ করে দিয়েছি।
ওইটা এডিট করে আমি আজকের মধ্যে প্র্যাকটিস শিটটা দিয়ে দিব এর আগের চ্যাপ্টারের। এই চ্যাপ্টারেরও আমরা ইনশাল্লাহ পার্ট 2 তে ক্লাস শেষ করে এই অধ্যায়ের লেকচার শিট প্র্যাকটিস শিট দিয়ে দিব। যখনই তোমরা লেকচার শিট এবং প্র্যাকটিস শিট সলভ করে ফেলবে অধ্যায় তোমাদের কমপ্লিট। ঠিক আছে, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের বই, গাইড, টেস্ট পেপার কোনো কিছু দৌড়ানো লাগবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ঠিক আছে, উৎপাদনের উপকরণ এটা বিষয়ে কিন্তু আমরা প্রথম অধ্যায়ে হালকা পাতলা আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেখানে কি বলা হয়েছিল, উৎপাদন প্রক্রিয়াতে কাজে লাগে, উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য মূল 4টা উপকরণ কাজে লাগে। এই 4টা উপকরণ ছাড়া তুমি কোনো পণ্য উৎপাদন করতে পারবে না, কখনোই পারবে না, তোমার প্রক্রিয়াটা অসম্পূর্ণ থাকবে। এই 4টা উপকরণকে নিয়ে কিন্তু এই অধ্যায়টা। ঠিক আছে, আমি সংজ্ঞাটা তোমাদেরকে একটু বিশ্লেষণ করে বলি যাতে তোমাদের মনে থাকতে সুবিধা হয়। ঠিক আছে, দেখো, যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষ পণ্য বা রূপগত পরিবর্তন সাধন করে, যেমন দেখো প্রাকৃতিক, অপ্রাকৃতিক, 2 ধরনের উপাদানের কথা বলেছে, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক। হ্যাঁ, কিছু উৎপাদনের কয়েক ধরনের উপকরণ আছে যেটা কিনা প্রকৃতি থেকে আসে, যেরকম ভূমি আর শ্রম বলা যায়। শ্রম, মানুষ, শ্রমিক আমাদের থেকে আসে। ভূমিটা থেকে আসে, আল্লাহর সৃষ্টি ভূমি, তো এটা প্রাকৃতিক থেকে আসে। অপ্রাকৃতিক উপকরণ কোনটাকে বলা হচ্ছে, মূলধনকে অপ্রাকৃতিক উপকরণ বলা হচ্ছে, সংগঠনকে অপ্রাকৃতিক উপকরণ বলা হচ্ছে, কারণ এগুলো না ওই যে আল্লাহর সৃষ্ট বিষয় না বা প্রকৃতি থেকে আসে না, এটা আসছে হচ্ছে যতটুকু যতটুকু সম্ভব মানুষের তৈরি, এগুলো তো এর জন্য অপ্রাকৃতিক। ঠিক আছে, মানুষ পণ্য বা রূপগত পরিবর্তন সাধন করে। এই যে রূপগত পরিবর্তন, আমরা কি জানতাম যে উৎপাদন প্রক্রিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা রূপগত পরিবর্তন করতে পারে যাতে মানুষ পণ্যটি ব্যবহার করতে পারে, তাই না? ওই যে উৎপাদন প্রক্রিয়াটাকে চিন্তা করো, রূপগত পরিবর্তন সাধন করে তা মানুষের ব্যবহার বা ভোগ উপযোগী করা হয়। এখানে একটা স্পেলিং মিস্টেক, করা হয় বা যায়, ভোগ উপযোগী করা হয় বা যায়, ওটা খায় হয়ে গিয়েছে, তাদেরকে একত্রে উৎপাদন বৃত্তির দান ও উপকরণ বলা হয়। ঠিক আছে, এত কঠিনটা মনে না রাখলে কিছু বেসিক বৈশিষ্ট্যটা মনে রাখবে। ঠিক আছে, অনেকেই আছে, অনেকের কলেজের টিচাররা তারা হচ্ছে বইয়ের হুবহু সংজ্ঞাটা পছন্দ করে, নাহলে নাম্বার দেয় না। এটা খুবই ভুয়া কথা, বোর্ডে এরকম হবে না। কিন্তু তার মানে এটা না যে পুরোপুরি নিজের সৃজনশীলতা দেখাই দিবে সংজ্ঞা লিখতে গিয়ে। কিছু বৈশিষ্ট্য আছে বা কিছু মেন মেন পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো তোমার সংখ্যাতে লিখতে হবে। পুরো হুবহু মুখস্থ না থাকলেও কোনো সমস্যা নেই। মেন পয়েন্টগুলো কি কি দেখো, প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে রূপগত পরিবর্তন সাধন যা মানুষের ভোগ উপযোগী পণ্য করা হয়, যা তাকে কি বলা হয়, উপকরণ বলা হয়। এই যে দেখো এখানে 3টা বৈশিষ্ট্য আমি বললাম, এই 3টা আইটেম তোমার সংজ্ঞাতে তুমি লিখবে উৎপাদনের উপকরণের সংজ্ঞাতে। ক্লিয়ার? আশা করি বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমি আসি, যদি আমার পড়া অনেক তাড়াহুড়া মনে হয় তো আমাকে বলবে, স্লো মনে হলেও আমাকে বলবে, কারণ হচ্ছে কি এমনি এটা তত্ত্বের চ্যাপ্টার, থিওরি সব বর্ণনা, তো যদি আমি বেশি বুঝাতে যাই অনেক স্লো হয়ে যাবে, তোমাদের বোরিং লাগবে। ফাস্ট বুঝাতে গেলে অনেকেই আছে কি তাড়াতাড়ি শেষ করতে পারবে না, তো তারপরেও তুমি আমাকে জানিও, কারণ এই চ্যাপ্টারটা আমিও চাইবো যে তোমাদের 2 ক্লাসের মধ্যে এই অধ্যায়ের সব শেষ করে দিতে। ঠিক আছে, আচ্ছা চল আমরা চলে আসি। উৎপাদনের 4টি উপকরণ, এগুলো তো আমি বললামই, এদের কোনো একটিকে বাদ দিয়ে উৎপাদন সম্ভব হয় না। এই যে এখানে দেখো পুঁজির কথা বলা আছে বইয়ের কিছু কিছু জায়গায়, এমনকি তোমাদের বোর্ড প্রশ্নের এমসিকিউতেও এই একটা কনফিউশন তৈরি হতে পারে। সঞ্চয় পুঁজি মূলধন, সঞ্চয় পুঁজি মূলধন উপকরণের ক্ষেত্রে 3টা একই জিনিস। কি বললাম আমি, সঞ্চয় পুঁজি মূলধন উপকরণের ক্ষেত্রে এই 3টা একই জিনিস। ঠিক আছে, তো বোর্ড প্রশ্নে যদি কখনো এমসিকিউ আসে যে মূলধনের জায়গায় পুঁজি লিখে দিয়েছে, মূলধনের জায়গায় সঞ্চয় লিখে দিয়েছে, কখনো ভুল করবে না। ঠিক আছে, বোর্ড কোয়েশ্চেনে এরকম এত কনফিউশন না দিলেও
বেসিক্যালি তোমরা যেহেতু এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ, টেস্ট পরীক্ষায় তোমরা এগুলার মুখোমুখি হতে পারো, ঠিক আছে? টেস্ট পরীক্ষায় টিচাররা চাই একটু কঠিন করে, ট্রিকি করে কোয়েশ্চেন যাতে দেয় তোমাদের, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি ধরতে পারছি যে এই অধ্যায় এই স্লাইডটা শেষ। আচ্ছা, ওকে, এবার আমি তারপরে পাঠটা করি। এই যে দেখো, প্রথম উপকরণ আমরা কোনটাকে নিয়ে আলোচনা করব? আমরা ভূমিকে নিয়ে আলোচনা করব। সবার আগে আমি কি বলেছিলাম? প্রাকৃতিক উপাদান। প্রকৃতি থেকে কিন্তু আমরা ভূমি পাই, এবং মজাদার বিষয় হচ্ছে কি, আমরা যাই চিন্তা করি না কেন, যেই ধরনের উপকরণে চিন্তা করি না কেন, ভূমি ছাড়া কিন্তু আমরা কোনো উৎপাদনই করতে পারবো না। হ্যাঁ, এখন তুমি আমাকে বলতে পারো, আপু আমরা যে 5 তলা ভবনের উপর একটা ফ্যাক্টরি বানায় রাখলাম, ওখানে আমার ভূমির কি কাজে লাগতেছে? আমি মিল বানাইলাম, সুতার মিল বানাইলাম, ওখানে আমার ভূমির কি কাজে লাগতেছে? হ্যাঁ, আমি বলতে পারি কৃষি ক্ষেত খামারে আমার ভূমি কাজে লাগতেছে, ওখানে কি কাজে লাগতেছে? তোমার কারখানাটা কিন্তু একটা ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই জিনিসটা ছাড়া কেন এটাকে এত ইম্পর্টেন্ট করে বলা হয়েছে যে উৎপাদনের এত গুরুত্বপূর্ণ উপকরণ? কারণ প্রত্যক্ষ মানে সরাসরি বা পরোক্ষ ভাবে যেভাবেই হোক না কেন, ভূমি তোমার উৎপাদনের সাথে জড়িত থাকবেই থাকবে, যেভাবেই হোক, ঠিক আছে? তো এর জন্য ভূমি একটা গুরুত্বপূর্ণ উপকরণ। আচ্ছা, এবার দেখো, সৃষ্টির প্রথম অবদান এবং অর্থনীতির অনুসারে ভূমির সংজ্ঞা কি, ঠিক আছে? কারণ আমি যদি বলি ভূমি তো কোনো সংজ্ঞা লাগে না, হ্যাঁ, ভূমি সংজ্ঞা লাগে নাকি? ভূমি তো বুঝি, ভূমি মাটি জমিন, বাট ভূমির সংজ্ঞা দরকার আছে অর্থনীতির ভাষায়। আমরা যেহেতু ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী আমরা, তাহলে অর্থনীতির ভাষায় ভূমির মূল্যটা কি বা সংজ্ঞাটা কি সেটা আমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? চলো, অর্থনীতিতে উৎপাদন সীমিত যোগ ব্যবহৃত প্রকৃতির সকল উপাদানকে ভূমি বলে। উৎপাদন সীমিত যোগ ব্যবহৃত মানে হচ্ছে এরকম একটা উপাদান যেখানে উৎপাদন সীমিত করা হয় এবং প্রকৃতি থেকে আসে, এটাকেই একসাথে বলেছে উৎপাদন সীমিত যোগ ব্যবহৃত প্রকৃতির সেই সকল উপাদানকে ভূমি বলা হয় যা মানুষ সৃষ্টি করতে পারে না। খুব সিম্পল। আমাদের এখানে কিন্তু সীমিত, আচ্ছা, এটা হবে সীমিত যোগান। সীমিত যোগানে ব্যবহৃত, এই যে সীমিত যোগান, এটা কেন বলা হয়েছে? কারণ ওই তো, আমরা চাইলেও পৃথিবীটাকে রাবারের মতো টেনে বড় করে দিতে পারবো না এবং আমাদের জমির পরিমাণ বাড়ায় দিতে পারবো। পৃথিবীর যা আয়তন আছে তাই থাকবে, তো এই পরিমাণটা যেহেতু বাড়তে কমতে পারবে না, তো এখানেও সবকিছু সীমিত আকারেই কাজ করবে, ঠিক আছে? তাহলে চলো, আই গেস তোমরা এটা বুঝতে পেরেছো। উৎপাদন সীমিত যোগানে ব্যবহৃত প্রকৃতির সেই সকল উপাদানকে ভূমি বলে যা মানুষ সৃষ্টি পারবে না। এটাই অর্থনীতির মূল্য। এর জন্যই কিন্তু আমাদের অর্থনীতিতে যোগানের কথা বলা আছে, সীমিত যোগানের কথা বলা আছে। হ্যাঁ, কারণ এটা কিন্তু অর্থনীতিতে ভূমিকা রাখে। তাহলে আমরা এবার চলে যাব খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভূমির সংজ্ঞা কিন্তু গুরুত্বপূর্ণ না, কে না পারে ভূমির সংজ্ঞা। গুরুত্বপূর্ণ হচ্ছে ভূমির বৈশিষ্ট্যগুলো। সবাই একটু তাকাও স্লাইডের দিকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ভূমির বৈশিষ্ট্যগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার খ নাম্বার প্রশ্নে ভূমির বৈশিষ্ট্য আছে, গ নাম্বার প্রশ্ন এরকম আসে যে উদ্দীপকে একটা ভূমির বৈশিষ্ট্য তুলে ধরা হলো এবং তোমাকে বলবে এখানে ভূমির কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে, এরকম একটা কোশ্চেনও দিয়ে দিতে পারে, ঠিক আছে? অথবা তোমাদের বেশিরভাগ যে বহু নির্বাচনী গুলো আসে যেখানে রোমান সংখ্যা দেওয়া থাকে, হ্যাঁ, অনেকগুলো অপশনের মধ্যে যে কোনো দুইটা বা একটা বা তিনটাই সঠিক হয়, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু ভূমির বৈশিষ্ট্যটা আসে। দেখো, ভূমির প্রধান বৈশিষ্ট্য, এখানের সবগুলো বৈশিষ্ট্য কিন্তু বেশি কঠিন না। আমি এখানে সবগুলো বৈশিষ্ট্য তোমাদের সাথে আলোচনা করব। এইটার পরে আমি কি করব? এইটার পরে আমি কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো কিনা স্টুডেন্টরা ধরতে পারে না বা কিছুটা মুখস্থ করে যায় এবং বুঝতে পারে না এটার আসল অর্থ কি, এগুলো আমি বিশেষ করে আলোচনা করব, ঠিক আছে? তাহলে চলো, ওকে, তাহলে এখানে যদি আমি প্রথম ইয়াটা বলি, প্রথম বৈশিষ্ট্যটার কথা বলি, প্রকৃতির দান। এখানে আমার আসলে বুঝানোর কিছুই নেই এরকম,
কারণ আমরা সবাই জানি যে ভূমি আল্লাহর সৃষ্টি, সৃষ্টিকর্তার সৃষ্টি, এবং পৃথিবী শুরুর থেকেই এটা ছিল, এটা আছে এবং এটা থাকবে যতক্ষণ না পৃথিবী ধ্বংস হচ্ছে। তো এটা প্রকৃতি থেকে এসেছে, এটা প্রকৃতির দান, সিম্পল। এরপরের বৈশিষ্ট্য, আদিম ও অক্ষয়। ভূমি আদিম ও অক্ষয়, এইটার মানে কি? এটার মানেটা খুবই গুরুত্বপূর্ণ। ভূমি আদিম মানে হচ্ছে ভূমি অনেক পুরাতন, এবং অক্ষয় মানে হচ্ছে ভূমি ধ্বংস হয় না। এইটার বিস্তারিত আলোচনা আমরা পরের স্লাইডে করব। ঠিক আছে, এখন পর্যন্ত কি এটা বুঝতে পেরেছো? ভূমির একটা বৈশিষ্ট্য হচ্ছে ভূমি আদিম, ভূমি অক্ষয়। ঠিক আছে, এরপরে বৈশিষ্ট্যটা দেখো, সীমিত যোগান। এই যে সংজ্ঞার বেলায় আমি তোমাদেরকে বললাম, কি বললাম, যে আমরা চাইলে রাবার বলের মতো পৃথিবীটাকে টেনে বড় করে দিতে পারবো না, অথবা পৃথিবীর থেকে আমরা চাপা দিয়ে পৃথিবীকে আরো ছোট করতে পারবো না। তার মানে পৃথিবীর যে ভূমি, তার পরিমাণ কখনো বাড়বেও না, কখনো কমবেও না। এতটুকু পরিমাণের ভূমিতেই সারা জীবন আমাদের উৎপাদনের কাজ করতে হবে। তো বলতে গেলে এখানে আমরা যোগান সীমিতই পাচ্ছি, একটা লিমিট দিয়ে দেওয়া, একটা সীমা ঠিক করে দেওয়া। এটার বিস্তারিত আলোচনা আমরা নেক্সট স্লাইডে করব। ঠিক আছে, এরপরে দেখো, ভূমি স্থানান্তর যোগ্য নয়। ভূমিকে স্থানান্তর করা যায় না। তার মানে আমার মন চাইলো আমি কক্সবাজার ঘুরতে যাব এবং আমার জমি আছে হচ্ছে খুলনায়, আর আমি কি জানো, অনেকেই করে বুঝছো, যে ঘুরতে যাওয়ার আগে তারা ঘুরতে গেলে বা ধরো শিফট করলে, এক এলাকা থেকে আরেক এলাকায় বাসা শিফট করলে, তখন করে কি, তোদের মালপত্র সম্পদ যা আছে, গয়নাগাটি সবই তারা সাথে করে নিয়ে যায়, তাই না? খুলনা থেকে কক্সবাজার তারা শিফট হচ্ছে, তখন তারা নিয়ে গেল। তারা কিন্তু চাইলেই তাদের ওই খুলনার জমিটাকে কোলে করে তুলে নিয়ে চলে যেতে পারবে। তো হ্যাঁ, ভূমি এমন একটা সম্পদ যেটা স্থানান্তর করা যায় না, সিম্পল। তোমরা ছোটকালে কার্টুন দেখতা? হ্যাঁ, ওই যে একটা কার্টুন হতো না, কার্টুন নেটওয়ার্কে, কারেজ দ্য স্কেরি ডগ। ওই যে একটা পিঙ্ক কালারের ডগ যে থাকতো, যে খুব ইজিলি ভয় পেয়ে যেত, সেখানে একটা এপিসোড ছিল বুঝছো, যে সে স্বপ্নে দেখতেছে যে তাদের বাসাটা জমি সহ এলিয়েন উঠাই নিয়ে চলে যেতেছে। তো এগুলো শুধু কার্টুনে পসিবল, হ্যাঁ, রিয়েল লাইফে হয় না। ঠিক আছে, একটু মজা করে নিলাম। আচ্ছা, এবার দেখো, ভূমি অবিনশ্বর। অবিনশ্বর মানে ওই যে আমি বললাম ভূমি অক্ষয়, ভূমি অবিনশ্বর, একই কথা। ভূমিকে ধ্বংস করা পসিবল না, ভূমিকে গায়েব করা পসিবল না, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে দেখো, ক্রমহ্রাসমান প্রান্তিক বিধির প্রভাব। খুব 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 গুরুত্বপূর্ণ। 2023 সালে 2টা বোর্ড প্রশ্ন এখান থেকে এসেছে, এবং 2022 সালে 2টা বোর্ডে এখান থেকে প্রশ্ন এসেছে এই বৈশিষ্ট্যটা থেকে। তাও আবার খ না কিন্তু বন্ধু, খ তো এসেছেই, ঘ এসেছে, 4 নম্বরের প্রশ্ন এসেছে এই বৈশিষ্ট্যটা থেকে। এত গুরুত্বপূর্ণ এই বৈশিষ্ট্যটা, ক্রমহ্রাসমান প্রান্তিক বৃদ্ধির প্রভাব। ভূমি উপকরণের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক বৃদ্ধি নামের একটি নিয়ম থাকে, যেটা কিনা ভূমির ক্ষেত্রে ব্যবহার হয়। আমরা এটার জন্য নেক্সট স্লাইডে আমরা এটার বিস্তারিত আলোচনা করছি। এরপরে দেখো, গুণগত বিভিন্নতা। গুণগত বিভিন্নতা বলতে কি বোঝানো হচ্ছে? চিন্তা করো, আমরা যে বলি না ভূমির গুণ বলতে কি, কোন ভূমি উঁচু হয়, পাহাড়ি ভূমি যেমন কি একটু খড়খড়ে হয়, এক পাশে একটু উঁচু আরেক পাশে একটু নিচু, চলাফেরায় কষ্ট। সমতল ভূমি, যেমন আমরা যারা একটু বাংলাদেশের মধ্যের দিকে থাকি, মাঝের দিকে থাকি, আমরা সমতল ভূমি পাই। তো সমতল ভূমি থাকে, পাহাড়ি ভূমি থাকে। তারপরে যারা চর এলাকায় থাকে তাদের ভূমি একরকম হয়, সেখানে অনেক ফসল হয়, অনেক সুন্দর ফসল হয়। কিছু ভূমি উর্বর থাকে যেখানে ফসল ভালো, কিছু ভূমি অনুর্বর থাকে। এই যে এক এক ধরনের ভূমি, এক এক দেশের এক এক ধরনের ভূমি, এক এক ধরনের তাদের গুণ, এই গুণের পার্থক্যটাকে বলা হচ্ছে গুণগত বিভিন্নতা, এবং এটা ভূমির ক্ষেত্রেই পসিবল। ঠিক আছে, ভূমির ক্ষেত্রেই আমরা ভূমির গুণকে এত পার্থক্য করতে পারবো, এবং প্রত্যেকটা গুণকে আমরা কাজে লাগাতে পারবো, কাজে লাগাতে পারবো।
সবাই কি বুঝতে পেরেছো? গুণগত বিভিন্নতা বলতে কি বোঝাচ্ছে? যদি গুণগত বিভিন্নতার বৈশিষ্ট্য দেয় তখন উদ্দীপকটা এরকম আসবে যে ধরো কোনো একজন ব্যক্তি একটা ভূমি কিনলো এবং দেখলো যে ভূমিটা পাহাড়ের পাশে, পাহাড়ি ভূমি, সমতল নয়, অনুর্বর, ওখানে কোনো গাছপালা হয় না। এই যে গুণ পেয়ে গেলে, ভূমির গুণ পেয়ে গেলে, তখন বলে এখানে কোন উপকরণের বৈশিষ্ট্য, কোন বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে? ভূমি উপকরণের গুণগত বিভিন্নতার বৈশিষ্ট্য বোঝা যাচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে দেখো ভূমির মূল্য। হ্যাঁ, এই উপকরণের জন্য তোমাকে ভারী মূল্য দিতে হবে, অবশ্যই এটার একটা মূল্য থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একজন সম্পদ। এন্ড আমার মনে হয় জায়গা জমির মূল্য নিয়ে কাউকে আমাকে বোঝানো লাগবে না, তাই না? প্রত্যেকটা ঘরে ঘরে বাবা চাচার মধ্যে জায়গা জমি নিয়ে ভালো মারামারি চলে, এটা আমরা বুঝি। তো আমি আমার বাসার কথা, এটা হয় খুবই কমন বাংলাদেশে, জায়গা জমি নিয়ে, তার এতগুলো জায়গা আছে, তার এতগুলো জমি আছে, তার এত লাখ টাকার জমি আছে, এই বিষয়টা আমরা খুবই ভালো করে বুঝি। তো ভূমির মূল্য এর বৈশিষ্ট্যটা আশা করি আমার আর বোঝানো যাচ্ছে। এবং ভূমির মূল্যটা কিভাবে আসলে বাছাই করা হয়, এর কিছু ভাগ থাকে। যেমন তুমি যদি ফসলের জমি বিক্রি করো, তখন মানুষ কেনার বেলায় দেখবে যে জমি যত উর্বর সেই জমি মানুষ তত কিনবে, যে জমি যত অনুর্বর ফসলের ক্ষেত্রে সেই জমি মানুষ কিনবে না। আবার আমি যদি বলি বাড়ি করার ক্ষেত্রে যদি জমি দেখা হয়, তখন মানুষ দেখবে সমতল উঁচু এলাকা, হ্যাঁ, নিচু এলাকায় কেউ বাড়ি করতে চায় না, কারণ তাতে উল্টা এক্সট্রা বেশি করে বালু ফেলাতে হয়, ফাউন্ডেশন পাইলিং এর কাজ থাকে, এরপরে মানে আরো অনেক খরচ থাকে। তো তারা চেষ্টা করে কি উঁচু এলাকার, মানে উঁচু বলতে কি পাহাড়ি না, ওতে একটু উঁচু কিন্তু সমতল ভূমির জমি খুঁজতে বাড়ি তৈরি করার জন্য। ঠিক আছে, তো ওইগুলোর দাম বেশি হয়, ওইখানে ওইগুলোর দাম বেশি হয়। এই যে ভূমির মূল্যের একটা ভিন্নতা আসে, যেই কারণে ব্যবহার করা হচ্ছে, যে সেই কারণটা কতটুকু পূর্ণ করছে সেটার উপর নির্ভর করে ভূমির মূল্যের পার্থক্য হয়। বুঝা গিয়েছে বিষয়টা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তোমরা যারা ক্লাস করছো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে তোমরা একটু, হ্যাঁ, রিয়াকশনস দিও। রিয়াকশন বলতে কি, হ্যাঁ আপু বুঝেছি, না আপু বুঝি নাই, তাহলে আমি রিপিট করব, অথবা রিপিট করব না, নেক্সট স্লাইডে চলে যাব। হ্যাঁ, আর হ্যাঁ, আপু কিন্তু অনেক ফ্রি, যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারো, যে কোনো ধরনের এই পৃথিবীর। ঠিক আছে, আচ্ছা, ভূমির মূল্য আশা করি বোঝা গিয়েছে। বিকল্প ব্যবহার, ভূমির বিকল্প ব্যবহার কি? তোমার কথা হচ্ছে ভূমির বিকল্প ব্যবহার এখানে কেন আসলো? এই যে আমরা বললাম কি, আমরা চিন্তা করো কৃষি কৃষি উপকরণ বা কৃষি পণ্য তৈরি করতে চাচ্ছি, তখন আমরা কি করব? উর্বর একটা জমি খুঁজবো, ওই উর্বর জমিতে আমরা ফসল লাগাবো, বীজ বপন করবো এবং সেখানে আমাদের কৃষি পণ্য তৈরি। এরপরে তুমি চিন্তা করো ভূমিটা আর উর্বর রইলো না, অনুর্বর হয়ে গেল, তখন আমরা কৃষি পণ্য উৎপাদন করা বন্ধ করে দেবো, ওখানে আমরা বাড়ি বা বাড়ি বা কারখানা তৈরির ব্যবস্থা করব, শিল্প পণ্য তৈরির ব্যবস্থা করব, মেশিন লাগাবো। এই যে একটা উপায় যদি ভূমির উপর কাজে না লাগে, একটা প্রক্রিয়া, যেমন আমরা চাচ্ছিলাম কৃষি পণ্য তৈরি করতে ভূমির উপর, ওটা হওয়ার পরে একটা সময় পর আর কৃষি পণ্য যথোপযোগী ভাবে তৈরি হচ্ছে না, তখন আমরা কি সুইচ করলাম, আমরা পরিবর্তন করে আরেকটা উপায় আনলাম, যে আমরা এখন এই ভূমির উপর একটা কারখানা তৈরি করব, সেই কারখানা থেকে আমরা শিল্প পণ্য উৎপাদন করব। এই যে দেখলে, আমরা চাইলেই একটা প্ল্যান যদি ফ্লপ হয়ে যায়, আমরা বিকল্প একটা প্ল্যান রেডি করতে পারছি ভূমির উপর। এই বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে ভূমির বিকল্প ব্যবহার। ঠিক আছে, কোন বৈশিষ্ট্যটা? এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে ভূমির বিকল্প ব্যবহার। আচ্ছা, যোগান দাম নেই। আচ্ছা, যোগান দাম বলতে কি বুঝবে, এই বিষয়টা কি কেউ জানো নাকি? যদি আমি পরের স্লাইডে এটা খুবই ভালো করে বুঝাবো তোমাদের। বিষয়টা হচ্ছে কি, তুমি যদি চিন্তা করো তোমাকে আম, একটা কি বলবো, ব্যবসার জন্য একটা কারখানা লাগাতে হবে, বানাতে হবে। তো ওই কারখানার ক্ষেত্রে তোমাকে চিন্তা করতে হবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, শ্রমিক লাগবে, মূলধন লাগবে, ভূমি লাগবে, এত কিছু লাগবে। কিন্তু ভূমি কি তোমাকে বানাতে হয়? না, তাই না? তো ভূমি বানানোর জন্য তোমাকে কোনো খরচ করা লাগছে না, সৃষ্টি করার জন্য তোমাকে কোনো খরচ করা লাগছে না, শুধু
এক মালিকের থেকে আরেক মালিকে ভূমি ভূমি মানে ভূমির মালিকানা হস্তান্তরের বেলায় তুমি শুধু মালিককে তার মূল্য বা বিক্রয়টাই পরিশোধ করে দিচ্ছ, হ্যাঁ, ভূমির চাহিদা অনুসারে। কিন্তু এখানে কোনো সৃষ্টির খরচ নেই, ওটাকেই বলা হচ্ছে যোগান নাম। বিষয়গুলো কি ক্লিয়ার? এই যে দেখো, আমি এত দ্রুত এত সুন্দর করে এতগুলো বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, তোমরা যখন বই পড়তে যাবে ঘুম আসবে, মনে হবে যে কি পড়তেছি এগুলা, কেন পড়তেছি এগুলা, একই জিনিস তো বারবার বলতেছে না। এখানে কিছু পার্থক্য আছে, বইয়ের ভাষায় না ওরা একটু ভাষাটা সুন্দর করতে গিয়ে একই জিনিস কাইন্ড অফ বারবার বলে ফেলে। আমি তোমাদেরকে একদম পিন পয়েন্ট কথা বললাম, ঠিক আছে? প্রত্যেকটা বৈশিষ্ট্যের পিন পয়েন্ট উত্তর এটাই, ঠিক আছে? তাহলে তোমাদের যদি এই টপিকটা ডান হয় বৈশিষ্ট্য, আমি তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তোমরা কি কেউ একটু কষ্ট করে ডান বলতে পারবে যে হ্যাঁ এই স্লাইডটা ডান? বলো। হুম, আজকে তো যা বুঝতেছি যে গরম পড়ে গেছে অলরেডি, ঢাকায় অনেক গরম পড়ে গিয়েছে। শীতকাল, টাটা বাই বাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের স্লাইডটিতে চলে যাই। পরের স্লাইডটি কি বলতে চাচ্ছে? হ্যাঁ, আমি কি বলেছিলাম যে আমি এখন প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে ভূমির কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুবই বিশেষ, ওই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করবো আলাদা করে। কারণ এগুলো তুমি মনে করো পরীক্ষার হলে আসবেই আসবে, এমসিকিউ আকারে আসবে, ক বা খ আকারে আসবে, অথবা ঘতে দিয়ে দিবে, গতে দিয়ে দিবে, এই বৈশিষ্ট্যগুলোই রিপিট। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখন ভূমির সীমিত যোগান বলতে কি বুঝো, এই টপিকটাই কিন্তু বারবার ঘুরে আসছে। ভূমির সংজ্ঞাতেও ভূমির বৈশিষ্ট্য বারবার বলা হচ্ছে ভূমির সীমিত যোগান রয়েছে। আসলে সীমিত যোগান বলতে কি বোঝাচ্ছে আমি একটু দেখো বুঝাই। সৃষ্টির শুরুতে সৃষ্টি করতে যে পরিমাণ ভূমি দান করেছে সেই পরিমাণ ভূমি কিন্তু বিদ্যমান, তার হ্রাস বৃদ্ধি হয়নি। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ভূমিধস, আবহাওয়ার পরিবর্তন প্রভৃতির কারণেও ভূমির হ্রাস বৃদ্ধি ঘটে না। এটাই হচ্ছে মেন কারণ যার জন্য তোমার ভূমি আলাদা করে মূল্য দেওয়া লাগে না। ভূমি সৃষ্টির জন্য, যেমন আমি যদি তোমাদেরকে বুঝাই, পরের স্লাইডে চলে এসেছি। একটু জায়গা করলাম এর জন্য। চিন্তা করো তোমাদের ভূমিতে, হ্যাঁ, আমরা যে ভূমিটা ব্যবহার করছি সেই ভূমিটা আগেই সৃষ্টি করা হয়ে গিয়েছে। সেই ভূমিতে না তোমাদের এক্সট্রা করে কোনো লোহা লস্কর লাগানো লাগছে, না তোমাদের কোনো শ্রম দেওয়া লাগছে, না তোমাদের আলাদা করে কোনো সংগঠন তৈরি করা হচ্ছে ভূমিকে সৃষ্টি করতে। এটা পৃথিবীর শুরু থেকে সৃষ্টি হওয়া, না এটা হ্রাস পাচ্ছে না এটা বৃদ্ধি পাচ্ছে, এটার পরিমাণ কিন্তু আছে। হ্যাঁ, তোমরা বলতে পারো ওই যে ভূমিধস জলদোষ এগুলোর ক্ষেত্রে ভূমি মাঝে মাঝে হ্রাস পেয়ে যায়, কিন্তু এগুলো কিন্তু গায়েব হয়ে যায় না। হ্যাঁ, এগুলো হয়তো মানে পানির অতলে তলিয়ে থাকে অথবা মাটির অতলে চলে যায়, কিন্তু সেটা আবার কোনো না কোনো সময় কিন্তু ফেরত আসে, প্রাকৃতিক কারণে ফেরত আসে। তাহলে দেখতে পাচ্ছ যে ভূমি কি হয়, ভূমি সৃষ্টির জন্য তোমাকে কোনো খরচ করা লাগে না। এর জন্য ভূমির কোনো সৃষ্টির খরচ তোমাকে করা লাগবে না। এখন কথা হচ্ছে আমরা তাহলে ভূমির যোগান সীমিত কেন বলছি, সৃষ্টির খরচ করা লাগছে না, তাহলে আমার এখানে কি খরচটা হচ্ছে? প্রথমে যে আমরা ভূমিটা ক্রয় করলাম সেই ক্রয়ের খরচটাই হচ্ছে। এখন কথা হচ্ছে ভূমি এইটুকুই না, হ্রাস বৃদ্ধি কি হবে? না, আমি বারবার বললাম হ্রাস বৃদ্ধি হচ্ছে না, এটাই রয়ে গিয়েছে। তাহলে তুমি আগে এখানে এইটুকুতে চিন্তা করো, এই যে আমি তোমাদের দেখিয়ে দিই, এইটুকুতে চিন্তা করো ভূমির এইটুকু অংশে তুমি এক একটা করে আনারস গাছ লাগালে,
এবং এইটুকু ভূমিতে এই কয়েকটা আনারস গাছই হবে, এর চেয়ে বেশি হবে না, এর চেয়ে কম হতে পারে, এর চেয়ে বেশি হবে না। তাহলে কি এইটুকু ভূমির জন্য এইটুকু উৎপাদন সীমাবদ্ধ, উৎপাদন সীমাবদ্ধ, এর চেয়ে বেশি এরা উৎপাদন করতে পারছে না। এটাই তার উৎপাদনের নিয়ম, এইটুকুই তার উৎপাদনের জায়গা। এটা কম করা যাবে কিন্তু এর চেয়ে বেশি কিন্তু হচ্ছে না। তোকে একটা সীমা দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা সীমা, যে এইটুকুই, যেহেতু তোমার ভূমি হ্রাস বৃদ্ধি হয় না, সৃষ্টির শুরু থেকে যেভাবে আছে সেভাবেই থাকবে, সেই ক্ষেত্রে তোমার ভূমির উৎপাদনও কিন্তু পারছে না। সেইটুকু জমিতে যেইভাবে উৎপাদন হয় সেইটুকু উৎপাদনই তুমি করতে পারবে। এটাকেই বলা হচ্ছে সীমা বা সীমিত যোগান। আশা করি বুঝতে পেরেছে। এখানে অনেকগুলো টপিক আছে, মানে সীমিত যোগানের বিষয়টা যত সিম্পলি আমরা চিন্তা করি না সহজভাবে, এতটা সহজ সিম্পল না। এখানে অনেকগুলো কথা আছে, অনেকগুলো বিষয় আছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এবার আমি নেক্সট স্লাইডে চলে যাই। ভূমি অবিনশ্বর বলতে কি বুঝো? এই তো খুবই একই কথা আবার, যে ভূমি চিরস্থায়ী, ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। এটা যখন সৃষ্টি হয়েছে, যেভাবে সৃষ্টি হয়েছে সেভাবেই রয়ে গিয়েছে। এটার আর কোনো ধ্বংস হবে না যতক্ষণ না আল্লাহর ইচ্ছা বা যতক্ষণ সৃষ্টিকর্তার ইচ্ছা হয়। ঠিক আছে, তাই ভূমিকে অবিনশ্বর বলা হয়। ভাষাটা একটু কঠিন, শব্দটা একটু কঠিন। অবিনশ্বর, অবিনশ্বর। সবাই তো নিশ্চয়ই বাংলা ক্লাস করছো, তাই না? বাংলা ক্লাস করলে তুমি যদি অবিনশ্বর শব্দটিকে ভাগ্য, অনেকেই আছে শব্দটাকে শুনেই ভয় পেয়ে যাবে যে বাবা এটা কোন ভাগবাল্য গেল, কিন্তু আসলে এটা কোনো ভাগবাল্যই না, এটা খুবই ইজি একটা বিষয়। নশ্বর অর্থ হচ্ছে পচনশীল। নশ্বর অর্থ হচ্ছে পচনশীল, এবং এখানে অবি ব্যবহার করাতে এটার অর্থ হয়ে গিয়েছে পচনশীল বা ধ্বংসশীল নয়, পচনশীল বা ধ্বংসশীল নয়। দেখবা মাঝে মাঝে না ভূমির ক্ষেত্রে তোমরা এরকম প্রশ্ন পেয়ে যেতে পারো যে ভূমি কি পচনশীল, ভূমি কি ধ্বংসশীল, ভূমি ধ্বংসশীল নয় পচনশীল নয়, বুঝিয়ে লেখো। একই উত্তর। ভূমি অবিনশ্বরের ক্ষেত্রে, পচনশীলের ক্ষেত্রে, ধ্বংসশীলের ক্ষেত্রে একই উত্তর। ঠিক আছে, আশা করি এই পার্টটাও তোমরা বুঝে গিয়েছো। নেক্সট, হ্যাঁ এইবার এসেছি আচ্ছা আচ্ছা, আমার ক্লাসটি কি ক্লিয়ার? তোমরা কি দেখতে পাচ্ছো? কারণ আমার এখানে সিগন্যাল দিচ্ছে যে ক্লাসটি ক্লিয়ার না, বা মানে ইয়া ভিডিও হ্যাজ স্টপড, এরকম কিছু। তোমরা কি একটু বলতে পারবে যে ক্লাসটি ক্লিয়ার তোমাদের জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটিতে আবার ফেরত যাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্বে আমরা চলে এসেছি। পর্বটা হচ্ছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি। আমি কি বলেছি যে 2023 সালে, 2023 সালে এবং 2022 সালে এই এখানে থেকে প্রশ্ন এসেছে, এই বিষয়টা থেকে, এই বৈশিষ্ট্যটা থেকে প্রশ্ন এসেছে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, যখন তোমাকে একটা অবস্থা দিয়ে দেবে উদ্দীপকে এবং বলবে যে এরকম একজন ব্যক্তি আছে যে জনাব জয়নাল, সে এইভাবে এইভাবে
মূলধন দিচ্ছে, এভাবে এভাবে উৎপাদন করছে। এখন তুমি বলো যে তার উৎপাদনের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রভাব পাওয়া যায় না, এটা প্রমাণ করতে বলবে বা এটা বের করে দিতে বলবে, মূল্যায়ন করতে বলবে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে আসলে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি করে দেখাতে হবে। ঠিক আছে, আমি তোমাদের ছকটা দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে। এবার দেখো, এই সংজ্ঞাটাতে চলে আসি যে আসলে ক্রমহ্রাসমান উৎপাদন প্রান্তিক উৎপাদন বিধি বলতে কি বুঝাচ্ছে। খুবই সিম্পল একটা বিষয়, যে আমরা যদি চিন্তা করি এইটুকু একটা জমি এবং এই জমিটাতে তুমি বহু বছর ধরে ফসল তৈরি করছো, ঠিক আছে, ধান, এবং প্রথম বছরে এই জমিটা অনেক উর্বর থাকবে, অনেক শক্তি থাকবে এই জমির, তখন সে কি করবে? 5 মণ ধান তৈরি করবে। কিন্তু পরের বছরে এর উর্বরতা কমে যাবে, বছরে বছরে কিন্তু ধীরে ধীরে ভূমির উর্বরতা কমতে থাকে, তখন সে 5 মণের জায়গায় ধরো 6 মণ উৎপন্ন করলো। এখন কথা হচ্ছে, আপু তুমি তো বললা যে 6 মণ উৎপন্ন করছে, তাহলে কমলো কিভাবে? তুমি এরপরে চিন্তা করো যে এর পরের বছর সে উৎপন্ন করছে 6.5 মণ, 5 মণ, 6 মণ, 6.5 মণ, প্রতি বছর তার 1 মণ করে বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তার 1 মণ বৃদ্ধি না পেয়ে তৃতীয় বছরে গিয়ে শুধুমাত্র 0.5 মণ বৃদ্ধি পেয়েছে, তৃতীয় বছরে গিয়ে শুধুমাত্র 0.5 মণ বৃদ্ধি পেয়েছে। এবার তোমরাই আমাকে চিন্তা করে বলো তো, বলবা যে আপু বাড়তেছে তো 5, 6, 6.5 প্রতি বছরই তো বাড়তেছে। হ্যাঁ, বৃদ্ধিটা কিন্তু কনসিস্টেন্ট না, বৃদ্ধিটা কিন্তু প্রতি বছর একই বৃদ্ধি হচ্ছে না। প্রথম বছর 1 মণে বৃদ্ধি পেল, দ্বিতীয় বছরে এটা কি হলো? শুধুমাত্র 0.5 মণ বৃদ্ধি পেল, বৃদ্ধিটা কমে আসতেছে। কি হচ্ছে? এই যে তুমি জমিটাতে ব্যবহার করতেছো, ধীরে ধীরে উর্বরতা কমে আসতেছে, ধীরে ধীরে শক্তি কমে আসতেছে, ধীরে ধীরে উৎপাদন ক্ষমতাও কমে আসতেছে। এটাকেই বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। শুধুমাত্র ভূমির ক্ষেত্রে এটা হয়, কারণ তুমি চিন্তা করো একজন শ্রমিক, তুমি 20,000 টাকা দিয়ে একজন শ্রমিক রাখলে, সে প্রত্যেকবার, হ্যাঁ, তার ভিন্ন দিনে ভিন্ন ভাবে তার কাজের শক্তি হতে পারে বা কাজের ক্ষমতা হতে পারে, বাট তার কাজের ক্ষমতা দিন দিন কমে আসবে না। তাকে যত টাকা দিবে তুমি, তার কাজের ক্ষমতা তত বাড়তে থাকবে, মূলধন যত সংগ্রহ করবে তত বাড়তে থাকবে, সংগঠন, প্রত্যেকটা উপকরণ। কিন্তু ভূমি একমাত্র, যে তুমি এখানে 2 লাখ টাকা, 2 কোটি টাকা, যত কোটি টাকা দিয়ে জমিটা কিনে রাখো না কেন, এর উপর প্রতি বছর যত কোটি টাকারই কীটনাশক দাও না কেন, ধীরে ধীরে কমতে থাকবে, তবে ধীরে ধীরে এটার পরিমাণ কমতে থাকবে। আশা করি সবাই একটু ক্লিয়ার, তাও ক্লিয়ার না হওয়ারই কথা, কারণ এটা খুবই কঠিন একটা টপিক, সবাই এটা বুঝে না, কারণ আমাদের রিয়েল লাইফে আমরা এটার সাথে রিলেটও করতে পারি না, আর কোয়েশ্চেনটা একটু ট্রিকি আসে। ট্রিকি তো সবচেয়ে বড় ট্রিক এখানে, যে আমি চিন্তা করলাম বছর, এই যে 3টা বছর, 3টা বছরে চিন্তা করো শ্রম আর মূলধন ব্যয়, তুমি মোট কত টাকা ব্যয় করেছো। প্রথম বছরে তুমি 1 লক্ষ টাকা ব্যয় করলে, এর পরের বছরে তুমি 2 লক্ষ টাকা, এর পরের বছরে 3 লক্ষ টাকা। প্রত্যেক বছরে তোমার প্রান্তিক ব্যয় মানে কত ব্যয় বাড়ছে দেখো। প্রথম বছরে 1 লক্ষ তুমি ব্যয় করেছো, পরের বছরে আবার 1 লক্ষ করে প্রান্তিক, প্রথম বছরে তোমার কোনো প্রান্তিক ব্যয় নেই, কারণ এই যে 0 থেকে 1 লক্ষ বলতে গেলে তোমার 1 লক্ষ করে ব্যয় দেওয়া হচ্ছে, 1 লক্ষ। এর পরের বছরে 2 - 1 আবার 1 লক্ষ করে বাড়লো, 3 - 2 আবার 1 লক্ষ করে বাড়লো, মানে প্রত্যেক বছরে তুমি আসলে 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ করে মূলধন ব্যয় বৃদ্ধি করছো। দেখছো, তোমার কিন্তু প্রান্তিক ব্যয় সেম, প্রতি বছরে প্রান্তিক ব্যয় সেম, তোমার ব্যয় সেম পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার আমি চলে আসি উৎপাদন, কি বলেছিলাম মনে আছে? প্রথম বছরে 5 মণ, পরের বছরে 6 মণ, এর পরের বছরে খুবই সারপ্রাইজিংলি
6.5 মণ, 5 মণ, 6 মণ, 6.5 মণ। তোমার মনে হতে পারে যে আপু মজা করতেছো আমার সাথে, প্রত্যেক বছর বৃদ্ধি তো পাচ্ছে, বাড়তেছে তো, বাড়তেছে না, সমান পরিমাণে বাড়তেছে না। এখানে স্টুডেন্টরা ভুল করে। এই যে আরেকটা ঘর, এই ঘরে তোমাকে প্রান্তিক উৎপাদন পরিমাণ বের করতে বলবে। কি হবে? প্রথম বছর তো কোনো প্রান্তিক উৎপাদন নেই, পরের বছর দেখো 1 মণ বাড়লো, এর পরের বছর বাড়লো 0.5 মণ, 0.5। বৃদ্ধি কমে আসছে কি আসছে না? বৃদ্ধি কমে আসছে কি আসছে না? হ্যাঁ, কমে আসছে, পুরা বৃদ্ধি কমে আসছে। প্রথম বছরে 1 মণ বৃদ্ধি পেয়েছে, তো পরের বছরে শুধু 0.5 মণ বৃদ্ধি। প্রান্তিক উৎপাদন পরিমাণ কমে আসছে। এখানেই তুমি তখন শেষে দিয়ে বুঝিয়ে বলবে যে দেখো জনাব জয়নাল, আমি কি বলেছিলাম? জয়নাল, তাই না? জনাব জয়নালের প্রত্যেক বছর প্রান্তিক ব্যয় একইভাবে বৃদ্ধি পেলেও, 1 লক্ষ 1 লক্ষ 1 লক্ষ প্রত্যেক বছর একই পরিমাণে প্রান্তিক ব্যয় বৃদ্ধি পেলেও তার প্রান্তিক উৎপাদন প্রতি বছর একই পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না, উল্টা আরো বৃদ্ধি হ্রাস পাচ্ছে। কি হচ্ছে? প্রান্তিক উৎপাদনের বৃদ্ধি হ্রাস পাচ্ছে। এই হচ্ছে ছকটা। এই ছকটা ব্যবহার করে তোমাদের প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এর অঙ্কটা করে দেখাতে হবে। প্রমাণ করতে হবে যে হ্যাঁ, বছরে বছরে ভূমির ক্ষমতা কমে আসে এবং বছরে বছরে ভূমির প্রান্তিক উৎপাদনও কমে আসে তার ব্যয়ের তুলনায়। কিসের তুলনায়? ব্যয়ের তুলনায়। আশা করি সবাই ক্লিয়ার এই ম্যাথটাতে। আমি চেষ্টা করব আবার কোন একটা ক্লাসে এটা তোমাদেরকে বুঝানোর, কারণ আমার মনে হয় তোমাদের এটা আরো ভালো করে, মানে যত ভালো করে প্র্যাকটিস করা যায় তত ভালো। কারণ আমার মনে হচ্ছে যেহেতু 2022-এ এসেছে, 23-এ এসেছে, 24-এও কোনো না কোনো বোর্ডে এটা এইটা এসে উপস্থিত থাকবে। সবাই ভয় পেয়ে যাবে যে এটা আমি কিভাবে প্রমাণ করব। এটা খুবই সহজ এবং বাচ্চাদের একটা ম্যাথ বলতে গেলে খুবই সহজ বিষয়টা। জাস্ট একটু জিনিস মনে রাখলেই তুমি কিন্তু পুরা মার্ক পেতে পারো। এই ছকটা যদি করে তুমি বুঝিয়ে দিতে পারো যে প্রান্তিক উৎপাদন বিধি আসলে সত্য এবং তার প্রান্তিক উৎপাদন কমে আসছে, ফুল 4-এ 4 দিতে পারবে টিচার। ঠিক আছে? এমন অনেকেই আছে যারা করে কি ঘ নাম্বারে বর্ণনামূলক প্রশ্নগুলো দেয়, তো 2 পৃষ্ঠা লিখে ফেলে, তাতেও 4-এ 3 পায়, 4-এ 4 পায় না। এখানে সম্ভাবনা আছে তুমি যদি এটা সঠিকভাবে করতে পারো 4-এ 4 পেয়ে যেতে পারো। ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে নেক্সট স্লাইডে চলে আসি। নেক্সট স্লাইড হচ্ছে ভূমির যোগান দাম নেই। আচ্ছা, সীমিত যোগান আমরা করেছি, যোগান সীমিত যোগানের বেলায় কিন্তু আমি যোগান দাম নেই যে কি বলেছিলাম যে সৃষ্টি করার খরচ নেই, ওই বিষয়টা কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। সীমিত যোগানও বুঝিয়ে দিয়েছিলাম যে এইটুকু জায়গায় এইটুকু পরিমাণের উৎপাদনী লিমিট, সীমা, ওটা হচ্ছে সীমিত যোগান। আরেকটা হচ্ছে যোগান দাম নেই, মানে হচ্ছে এটাকে সৃষ্টি করার ক্ষেত্রে তোমাকে কোনো খরচ করতে হবে না, কারণ এটা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তাই সৃষ্টি করে দিয়েছে আমাদের। ঠিক আছে? তাহলে আমি আর এই বিষয়টাকে আর বড় করলাম না, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। এরপরে হ্যাঁ, ভূমি আদিম ও অক্ষয়, এই বৈশিষ্ট্যটা আমি বলেছিলাম আলাদা করে বুঝাবো, কারণ সবার মনে হয় কি এই যে একটা কঠিন একটা শব্দ ব্যবহার করলে সবাই প্রশ্নটাতে ঘাবড়ে যায়, মনে করে এটা পারে না। কিন্তু প্রত্যেকটা বিষয় এত সহজ। যে আদিম মানে কি? আদিম মানে হচ্ছে, কি হলো এটা? হ্যাঁ, আদিম মানে হচ্ছে সর্বপুরাতন, কোন উপকরণটি সর্বপ্রথমে সৃষ্টি হয়েছে। যেমন আমি যদি বলি মানুষের কিন্তু অনেক বছর লেগেছে এটা বুঝতে যে তাদের সঞ্চয় করা দরকার, অর্থ দরকার, অর্থ ব্যবস্থা দরকার, মূলধন দরকার। আমরা যে ওই যে 9-10-এ যে আমরা ব্যবসায় ব্যবস্থাপনায় যে আমরা প্রথম অধ্যায়গুলো পড়তাম না, সেখানে কিন্তু ইতিহাসে পাইতাম যে অর্থ ব্যবস্থাপনা কখন এসেছে, কখন মানুষের মনে হয়েছে যে অর্থের এভাবে একটা
একটা সিস্টেম হওয়া উচিত, প্রক্রিয়া হওয়া উচিত। এরপরে শ্রমিক কাজ যে করবে সেটার চিন্তাও অনেক পরে এসেছে, সংগঠনের চিন্তা তো আরো পরে। এই উপকরণগুলোর পূর্বে কিন্তু ভূমির উপস্থিতি ছিল। ভূমি সবচেয়ে পুরাতন উপাদান, এর জন্য এটাকে আদিম উপকরণ বলা হয়। কি বলা হয়? আদিম উপকরণ। ঠিক আছে, এবার আমি আরেকটা বিষয় আসি যে অক্ষয় মানে কি বোঝাচ্ছে। ওই যে আমরা একটা কোয়েশ্চেনের আনসার করেছিলাম যে ভূমি অবিনশ্বর। কি? ভূমি অবিনশ্বর, একই কথা। অবিনশ্বর মানে যার ধ্বংস হয় না, অক্ষয় যার ধ্বংস হয় না। আশা করি সবাই এটা বুঝতে পেরেছে। এখন অনেকে বলতে পারে যে ভূমির তো ক্ষয় হয়, ভূমির তো ক্ষয় হয় কিভাবে? নদী ভাঙ্গন, তারপরে তারপরে আমরা যে তৈরি করি বিভিন্ন খনিজ সম্পদের জন্য খনি খোঁড়াই, খনি তৈরি করি, এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু ভূমির একটা ক্ষয় আসে। এটা মানে এটা না যে ভূমি পৃথিবী থেকে গায়েব হয়ে যায়, ভূমিটা থাকে। যদি তুমি নদী ভাঙ্গনের কথা বলো, ভূমিটা আছে, হতে পারে পদ্মা নদীর তীরের ভাঙ্গনের মাটিটা কোনো একটা চর এলাকায় গিয়ে জমা হচ্ছে। তো এরকম না যে ভূমিটা পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে, ভূমিটা আছে, বাট হ্যাঁ এটার ক্ষয় হওয়া পসিবল, ধ্বংস হওয়া না। ক্লিয়ার? ক্লিয়ার বিষয়টা? তাহলে আমি নেক্সট বিষয়ে চলে আসি। নেক্সট যে টপিকটা আছে, আজকে আমরা ভূমি উপকরণটা সম্পূর্ণ শেষ করলাম। এবার যে উপকরণটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শ্রম। শ্রম উপকরণটা কিন্তু সবচেয়ে বেশি রিলেট করতে পারি আমরা, কারণ আমরা নিজেরাও অনেক পরিশ্রম করি। আমরা যেমন অ্যাজ আ স্টুডেন্ট, তোমরা শিক্ষার্থী হিসেবে নিজের মেধা শ্রমকে ব্যয় করছো, আমি শিক্ষক হিসেবে তোমাদের কাছে মেধা শ্রম ব্যয় করছি। এরকম অনেকে আছে যারা কায়িক শ্রম মানে হাতে পায়ে শক্তি দিয়ে কাজ করছে। এই সকল শ্রমই কিন্তু কাজে লাগছে। এটাই কিন্তু শ্রমের উদাহরণ, শ্রমের ধারণা। কিন্তু অর্থনীতির ভাষায়ও শ্রমের একটা সংজ্ঞা আছে। ঠিক আছে, শ্রমের সংজ্ঞাটা আমরা দেখে নিই। দেখো, উৎপাদন কাজে বা আয় উপার্জনে, কি উৎপাদন প্রক্রিয়ায় বা আয় উপার্জনে মানুষের কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে, কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে শ্রম বলে। কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে শ্রম বোঝায়। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টা কোন উদ্দেশ্যে? উৎপাদনের উদ্দেশ্যে। আচ্ছা, এবার হচ্ছে অর্থ ও সম্পদ লাভের উদ্দেশ্যে, কোনো সুবিধা পাওয়ার উদ্দেশ্যে মানসিক ও দৈহিক শক্তি ব্যয় করা হলে তাকে শ্রম বলা হয়। খুবই সহজ সংজ্ঞা, শুধু দুইটা বিষয় মনে রাখা লাগবে, কি উৎপাদনের জন্য, আয় উপার্জনের জন্য কায়িক ও মানসিক শ্রম ব্যবহার। আমাদের উদ্দেশ্য কি? উৎপাদন ও আয় উপার্জন। আমরা কি দিচ্ছি? আমরা কায়িক ও মানসিক শ্রম, দৈহিক ও মানসিক, এটাই শ্রমের সংজ্ঞা। মুখস্থ করার কোনো কিছুই নেই, শুধু এই দুইটা টপিক মাথায় রাখলেই হয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের বিষয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো, শ্রমের বৈশিষ্ট্য। হ্যাঁ, ভূমির বৈশিষ্ট্যর মতোই শ্রমের বৈশিষ্ট্যগুলো অতিশয় গুরুত্ব। প্রশ্ন ওই একইভাবে আসে। কিভাবে আসে? কতে আসতে পারে অথবা বহু নির্বাচনীতে আসতে পারে। বৈশিষ্ট্যগুলো কোনটার সাথে কোন বৈশিষ্ট্য কাজে লাগছে সেটা বের করতে বলবে। এরপর তোমাদের বলবে কি শ্রমের প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে ঘয়ের যদি কোনো প্রশ্ন দিয়ে দেয় কিভাবে এটার সাথে এটা সম্পর্কিত। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা শ্রমের বৈশিষ্ট্যগুলো শেষ করি। শ্রম সবার প্রথমে মানবিক উপাদান। একটু রিভাইজ করো, ভূমিটার ক্ষেত্রে কি বলা হয়েছিল? ভূমির ক্ষেত্রে বলা হয়েছিল ওটা প্রাকৃতিক উপাদান, শ্রমের ক্ষেত্রে বলা হচ্ছে মানবিক উপাদান। এরপরে সর্বাপেক্ষা ধ্বংসশীল, যে কোনো সময় ধ্বংস হতে পারে।
ভূমির ক্ষেত্রে আমরা বলেছিলাম এটা ধ্বংসশীল নয়, শ্রমের ক্ষেত্রে আমরা বলছি যে এটা সর্বাপেক্ষা ধ্বংসশীল। কেন বলা হচ্ছে ধ্বংসশীল, কেন বলছে যে শ্রম ধ্বংস হতে পারে? শুধু চিন্তা করো, আমি একজন শিক্ষক যে কিনা তোমাদেরকে পড়াচ্ছি এখন। আমি যদি এখন পড়ানো বন্ধ করে দিই, সাথে সাথে কিন্তু আমার যে মেধা শ্রমটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে, আমার মেধা শ্রমটা ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে এটা এটা থাকবে না, এটা গায়েব হয়ে যাবে। এমন না যে আমার কাছে থাকছে না, আমার কাছে আমারটা আছে, বাট আমি তো এটা শ্রম ব্যবহার করছি না। যতক্ষণ পর্যন্ত শ্রম ব্যবহার না করা হয় ততক্ষণ পর্যন্ত শ্রম কাজে লাগে না। যখন শ্রম ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয় ঠিক তখনই শ্রমটি ধ্বংসশীল হয়ে যায়। আশা করি সবাই ক্লিয়ার বিষয়টাতে। এরপরে সঞ্চয় করা যায় না, এক্স্যাক্টলি সঞ্চয় করা যায় না বলতে কি বুঝাচ্ছে? যেমন ওই যে তোমাকে কোনো একজন নার্স হাসপাতালে সেবা দিল, এখন তুমি ওই নার্সের ওই সেবাটাকে কোথাও আঁকড়ে ধরে জমায় রাখতে পারবে না। নার্স যখন সেবা দেওয়া বন্ধ করে দিবে, নার্স যখন তার ডিউটি শেষ করে চলে যাবে, সেবা শ্রমটা ওখান থেকে চলে যাবে, তোমার কাছে আর থাকবে না সেটা জমা। এটাই হচ্ছে সঞ্চয় করা যায় না, শ্রম জমা করা যায় না। যে আজকে একটু একটা জায়গায় গোডাউনে জমা করে রেখি, কয়েকদিন একটু করে ব্যবহার করব, এরকম সিস্টেম শ্রমের ক্ষেত্রে হয় না। ঠিক আছে, এরপরে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, এটা 2023 সালে একটা বোর্ডের কোশ্চেন, একটা বোর্ডে এটা এসেছে এবং এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন, এদেরকে আলাদা করা যায় না, এদেরকে সবসময় একই সাথে একই সময় একই পর্যায়ে একই জায়গায় থাকতে হয়। কিভাবে? যেমন কোন একজন শ্রমিক, যদি চিন্তা করো সে একজন কুলি, হ্যাঁ, তো সে কি করলো, সে মালপত্রগুলো ভ্যানে উঠালো, উঠে ঠেলে ঠেলে অথবা অনেকে মাথায় মাথায় নিল, মালপত্রগুলো মাথায় নিল, মাথায় নিয়ে সে চলে গেল কাজ করছে, তার সেখানে দৈহিক শ্রম খরচ হচ্ছে এবং তুমি যেখানে বলেছো সেখানে গিয়ে মালপত্র রেখে দিয়ে আসলো। এই যে সেখানে গিয়ে মালপত্রটা রেখে দিয়ে এসেছে, এখানে তার কাজ শেষ। যতক্ষণ যে মাথায় করে মাল নিয়ে যাচ্ছিল তখন তার দৈহিক শ্রম হচ্ছিল, শ্রমিক এবং শ্রম একই সাথে ছিল। যখনই তার কাজ শেষ, শ্রমও শেষ, শ্রমিকও আলাদা। এরকম না যে শ্রমিক এখানে দাঁড়িয়ে আছে তার শ্রম অন্য জায়গায় কাজ করছে, বিষয়টা কখনো এরকম হয় না, এটা খুবই রিডিকুলাস একটা ব্যাপার, কখনো এরকম হয় না। তো শ্রমিক ও শ্রম সবসময় একই সাথে একই জায়গায় একই পর্যায়ে একই কাজ করতে পারে। একজন শ্রমিক তার শ্রমকে একই সাথে একই সময় একই জায়গায় একই পর্যায়ে নিয়ে আসতে ব্যবহার করতে পারে। আশা করি সবাই এই টপিকটা বুঝতে পেরেছে। তারপর আমরা এটার বিস্তারিত বিশ্লেষণ করব। শ্রম গতিশীল, হ্যাঁ শ্রম গতিশীল কেন? আমরা বলেছিলাম কি, ভূমিকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবো না। ঢাকার ভূমি ঢাকাতেই থাকবে, খুলনার ভূমি খুলনাতেই থাকবে, কক্সবাজারের ভূমি কক্সবাজারে। কিন্তু শ্রমিক টেকনাফ থেকে তেতুলিয়া যে জায়গায় যাবে ঠিক সেখানেই শ্রম দিতে পারবে। শ্রমিক যেখানে যাবে ঠিক সেখানেই শ্রম দিতে পারবে। শ্রমিক যদি কক্সবাজার যায় শ্রম দেয়, তার সেখানে শ্রম খরচ হবে। শ্রমিক যদি ঢাকায় কাজ করে ঢাকায় কাজ করে, ঢাকার শহরে কাজ করে, যেই জায়গা থেকে কাজ করুক না কেন তার সেখানে শ্রম খরচ হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় সে গতিশীল ভাবে শ্রমকে স্থানান্তর করতে পারছে। ঠিক আছে, এটাকেই শ্রমের গতি বলা হয়েছে, শ্রমের গতিশীলতা বলা হয়েছে। ঠিক আছে, এটাও কিন্তু আমরা পড়বো যে শ্রমের গতিশীলতা শ্রমের একটা বৈশিষ্ট্য। এরপরে শ্রমের যোগান পরিবর্তনশীল, এক্স্যাক্টলি বলা যায় যদি, যেমন আমি তোমাদেরকে মার্কেটিং পড়াচ্ছি, তোমাদের কলেজের টিচারও তোমাদের মার্কেটিং পড়াচ্ছে, দুইজনই কিন্তু মেধাশ্রম খরচ করছে। তোমার কলেজের টিচারও তোমার জন্য মেধাশ্রম খরচ করছে, আমরা এডুকেটমের টিচাররাও তোমাদের জন্য মেধাশ্রম খরচ করছি। শ্রম দু জায়গা থেকে আসছে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে। এই যে শ্রমের যোগানদাতা ভিন্ন, একই শ্রমই কিন্তু পাচ্ছ, এডুকেটমে ভালো শ্রম পাচ্ছ, এডুকেটমে ভালো সেবা তোমরা পাচ্ছ, পড়ালেখার উন্নত মান তোমরা পাচ্ছ, কিন্তু তোমার যোগানদাতা কিন্তু ভিন্ন হয়ে গেল। এটাই বলছে
শ্রমের যোগান পরিবর্তনশীল, এক এক জায়গায় শ্রমের জন্য এক এক খরচ দরকার পড়ে, এক এক ধরনের খরচে উপস্থিত হতে হয়, এক এক ধরনের কাজে লাগে, এক এক ধরনের ব্যবহার হয়। এটাকে বলা হচ্ছে শ্রমের যোগান পরিবর্তনশীল। এরপরে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। কেন এই কথাটা বলা হয়েছে যে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ? আমি যেমন বলি, দক্ষতা এইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে লাগে। শ্রমের যোগান বৃদ্ধি, শ্রমের যোগানের ক্ষেত্রে দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগে। চিন্তা করো, একজন স্কুলের বাচ্চা, সে হচ্ছে যখন নার্সারিতে ভর্তি হবে তখন সে শুধু সরেও সরেয়া ক খ এবিসিডি লিখতে পারে। যখনই তার বছর বাড়বে, তো সময় বাড়বে, তখন কি কিন্তু সে সরেও সরেয়া ক খ ব্যবহার করতেও মেধাশ্রম ব্যবহার করছিল, লিখতেও মেধাশ্রম ব্যবহার করছিল। এখন যত সময় বাড়ছে তার দক্ষতা বাড়ছে, এখন সে বাক্য লিখতে পারে, সেই সরেও সরেয়া ক খ এবিসিডি ব্যবহার করে, এখন তার বেশি মেধাশ্রম ব্যবহার করা হচ্ছে। এই যে মেধাশ্রম বৃদ্ধি পাচ্ছে, মেধাশ্রমের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাকে আবার সময়ও দেওয়া লাগছে যাতে তার দক্ষতা বৃদ্ধি পায়। শ্রমিকের ক্ষেত্রেও সেম কাজটা হয়। যখন একজন শ্রমিক প্রথম প্রথম কোনো একটা কাজ করে, সেই বিষয়ে তার কোনো প্রশিক্ষণ না থাকলে, দক্ষতা না থাকলে প্রথম প্রথম তার কাজের গতি একটু ধীরে হয়, আস্তে আস্তে কাজ করে, অল্প পরিমাণের উৎপাদন হয়। কিন্তু একটা সময় পর যখন সেই শ্রমিক সেই কাজে দক্ষ হয়ে ওঠে, স্পেশালিস্ট হয়ে ওঠে, তখন তার চুটকির খেল হয় একটা কাজ, এবং সে খুব দ্রুত 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 বেশি বেশি কাজ সম্পন্ন করতে পারে। এটাই হচ্ছে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। বেশি শ্রম সে দিতে পারবে, কিন্তু তার সময় লাগবে সেই শ্রমটাকে আয়ত্ত করে নিতে। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে ব্যক্তিগত উপস্থিতি। ব্যক্তিগত উপস্থিতি ওই একই, শ্রমিকের শ্রম অবিচ্ছিন্ন এবং ব্যক্তিগত উপস্থিতি একই ধরনের বৈশিষ্ট্য। এবং এখানে যেমন বলা হচ্ছে শ্রমিক এবং শ্রমকে কখনো আলাদা করা যায় না, শ্রম এক জায়গায় শ্রমিক আরেক জায়গায় এরকম থাকতে পারবে না। ঠিক সেরকমই শ্রমিক যখন উপস্থিত থাকবে নিজের সামনে ব্যক্তিগতভাবে, সেই তখন শ্রমটা তোমাদের কাছে পৌঁছাতে পারবে বা শ্রম দিতে পারবে। ব্যক্তিগতভাবে উপস্থিত না থাকলে সে সেই স্থানে সেই কাজের জন্য শ্রম দিতে পারবে না। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, কারণ আমরা এটা এর আগেও বুঝিয়েছি কিসে, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন এই টপিকটার উপর। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপরে হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নেই। হ্যাঁ, তুমি ভূমি ক্রয় বিক্রয় করতে পারবা, আজকে জমির মালিক আমি হতে পারি, আমি বিক্রি করে দিলে জমির মালিক তুমি হয়ে যাবে, এরকম হতে পারে, কিন্তু শ্রম কখনো কারো কাছ থেকে। এই যে তুমি এখন শিখছো, পড়ালেখা করছো, জ্ঞানী হচ্ছ, তোমার এই জ্ঞান তুমি ব্যবহার করবে, একসময় মেধাশ্রম দিবে অথবা কায়িক শ্রমও করতে পারো, এইগুলো না কেউ তোমার থেকে নিতে পারবে না। এই শিক্ষা, এই মেধা, এই পরিশ্রম, এই পরিশ্রমের ফলাফল কেউ তোমার থেকে নিতে পারবে না, এটা শুধু তোমার কাছে রয়ে যাবে। তুমি যত সুন্দর করে পরিশ্রম করবে, তোমার জীবন, তোমার ভবিষ্যৎ তুমি তত সুন্দর করে গড়ে তুলতে পারবে, ওটা কেউ তোমার থেকে নিতে পারবে না, ওটার মালিক অন্য কেউ হতে পারবে না, শুধু তুমি, শুধুই তুমি। একেই বলা হয় মালিকানা হস্তান্তর করা যায় না। যে শ্রমিক যেই শ্রম প্রদান করে সেই শ্রমের মালিক সে খোদ হয়, আর কেউ তার মালিক হতে পারে না। মালিকানাটা এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া যায় না। ঠিক আছে, এরপরে বিষয়টা দেখো, যোগান মূল্য। ওই তো, শ্রমিকের কিন্তু যোগান মূল্য আছে। এখন তুমি বলতে পারো ম্যাম, আপু শ্রমিক তো আমরা সৃষ্টি করি না, কিন্তু শ্রমিককে তোমার জোগাড় করা লাগে না? শ্রমিককে তোমার ভাড়া দেওয়া লাগে, শ্রমিককে থাকার জায়গা দেওয়া লাগে, শ্রমিককে তোমার দক্ষতার জন্য প্রশিক্ষণ দেওয়া লাগে। এই যে কত একটা বিষয় আছে, এতগুলো খরচ করা লাগছে একজন শ্রমিককে কাজের উপযোগী করার জন্য, শ্রমের উপযোগী করার জন্য। এটাই হচ্ছে শ্রমের যোগান মূল্য। আশা করি প্রত্যেকটা বৈশিষ্ট্য তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গিয়েছে, শ্রমের প্রত্যেকটা বৈশিষ্ট্যই তোমার জন্য ক্লিয়ার হয়ে গিয়েছে আমি আশা করছি। এইবার আমি নেক্সট বিষয়ে চলে আসব। হ্যাঁ, আমি বলেছিলাম কি, প্রত্যেকটা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি আলাদা করে তোমাদের
কারণ সেখান থেকে তোমাদের গ ঘ প্রশ্ন আসতে পারে, খ প্রশ্ন আসতে পারে। যেমন এই যে শ্রম ও শ্রমিক অবিচ্ছিন্ন, এটা কিন্তু এবার বোর্ডে এসেছে, 2023-এও বোর্ডে এসেছে, 2022-এও বোর্ডে এসেছে, অনেকগুলো কোশ্চেনের মধ্যে এটা এসেছে। যদি আমরা দেখি এটার খুব সুন্দর করে একটা পার্থক্য তুলে ধরা হয়েছে যে ভূমি ও ভূমির মালিক আলাদা হলেও শ্রম ও শ্রমিক আলাদা হতে পারবে না। শ্রম টেকনাফে, শ্রমিক তেতুলিয়া, কখনোই এসব হয় না। কিন্তু হ্যাঁ, ভূমি খাগড়াছড়ি থাকে, ভূমি খাগড়াছড়ির, ভূমির মালিক ঢাকায় থাকতেছে, এরকম কিন্তু হয়। এরকম উপকরণ আছে যেগুলো কিনা ভিন্ন ভিন্ন জায়গায় তাদের মালিকগুলো থাকতে পারে, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু শ্রম ও শ্রমিক কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে দেখো, যে আমরা যদি বিক্রয়কালে বিক্রেতাকে পণ্যটি ক্রেতার নিকট হস্তান্তর করে দিই, সেটা কিন্তু করা সম্ভব, সেটা কিন্তু করা সম্ভব। কিন্তু কখনোই শ্রমকে আমরা শ্রমিকের জন্য আলাদা করে দিতে পারবো। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, কারণ এটা নিয়ে যেহেতু এতক্ষণ অনেকগুলো কথা বলা হয়েছে। নেক্সট টপিক, শ্রমের যোগান মূল্য আছে। হ্যাঁ, শ্রমের দাম আছে, যোগান দাম আছে। আমরা কি বলেছিলাম আমাদের ভূমি সৃষ্টি করতে হয় না, ভূমির জন্য আলাদা করে লোহা মজদুর এগুলো লাগে না, অন্য কোনো ক্ষেত্রে উৎপাদনের অন্য প্রক্রিয়ার ক্ষেত্রে লাগে, বাট ভূমির জন্য তো লাগে না। কিন্তু শ্রমের জন্য তোমার দরকার পড়ে, শ্রমের জন্য তোমার শ্রমিককে আনা। এখানে কয়েকটা বৈশিষ্ট্য বলা আছে, দক্ষতা অদক্ষতার উপর শ্রমের মূল্য নির্ধারণ করা, শ্রমিককে বেতন দেওয়া, শ্রমিককে থাকা খাওয়ার খরচ দিতে হয় মাঝে মাঝে, শ্রমিককে বার্ষিক বোনাস দেওয়া, তারপরে বলতে পারো তুমি শ্রমিককে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া দরকার অনুসারে, তারপর বলতে পারো শ্রমিক দক্ষতা বৃদ্ধি করার জন্য তুমি প্রশিক্ষণ দিতে পারো। এই সবগুলো খরচ কিন্তু একটা শ্রমিককে কাজের উপযোগী করে তোলে, সেটাই বলা হচ্ছে শ্রমের যোগান মূল্য। কি বলা হচ্ছে? শ্রমের যোগান মূল্য। আশা করি বিষয়টার সাথে তোমরা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছো। ওকে, শ্রম সঞ্চয় করা যায় না কেন? ওই যে আমি বলেছিলাম শ্রম ও শ্রমিক আলাদা হতে পারে না। যখনই একজন শ্রমিক তার কাজটা শেষ করে দিবে, কাজ করা বন্ধ করে দিবে, চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, কোনো কাজ করবে না, মেধাশ্রমও না কায়িক শ্রমও না, ঠিক সেই সময় শ্রম বন্ধ, সেই সময় শ্রম ধ্বংস হয়ে গেছে, শ্রম আর নেই সেখানে। তাই বলা যায় যে শ্রমকে তুমি জমা করে রাখতে পারো। হ্যাঁ, তুমি চাইলেই কোনো আম, ইয়া যে সোনার গহনা তৈরি করে তার মেধা শ্রমটিকে বা তার কায়িক শ্রমকে একটা গোডাউনে ফ্রিজের ভিতর স্টোর করে রাখতে পারবে। খুবই সিম্পল এবং কমন সেন্সের বিষয়। এর জন্যই বলা হচ্ছে শ্রমকে সঞ্চয় করা যায় না। কি বলা হচ্ছে? শ্রমকে সঞ্চয় করা যায় না। এরপরের টপিক, আচ্ছা এবার আসছে হচ্ছে শ্রমের গুরুত্ব। হ্যাঁ, শ্রমের গুরুত্বটা কিন্তু বোর্ড প্রশ্নে এসেছে, এবং বিশেষ করে শ্রমের গুরুত্বতে কয়েকটা কথা আছে বা কয়েকটা পয়েন্ট আছে যেগুলো কিনা তোমার কাজে লাগানো যায়, বা যেগুলো কিনা তোমার বেশিরভাগই এমসিকিউর ক্ষেত্রে ব্যবহার করা। যেমন দেখো, শ্রম উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। ঠিকই, খুবই স্বাভাবিকভাবে আমি যত শ্রমিক লাগাবো, সে তার পরিশ্রম মাধ্যমে, তার দৈহিক শ্রমের মাধ্যমে কাজ করুক অথবা তার মেধা শ্রমের মাধ্যমে কাজ করুক, সে তার শ্রমের পরিমাণ যত বাড়াবে, সে উৎপাদনও তত বৃদ্ধি করতে পারবে, সে ততগুলো কলম উৎপাদন করতে পারবে, সে ততগুলো কলমের ডিজাইন তৈরি করতে পারবে, এই বিষয়গুলো কিন্তু সে করতে পারবে। এরপরে ভূমির সদ্ব্যবহার। হ্যাঁ, আমরা যদি চিন্তা করি আমরা কৃষি পণ্য তৈরি করতে চাই, তখন হয় কি, তখন ফসলের জন্য আমাদের বীজ বপন করতে হয়, তার যত্ন নিতে হয়, কীটনাশক দেওয়া, সার দেওয়া, মাড়াই করা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু শ্রমের সাথে নিয়োজিত। এই শ্রমগুলো প্রদানের মাধ্যমে আমরা কি করছি, ওই যে ভূমি একটা চিপা একসময় পড়েছিল, আদিম জমানার কথাই বলি, তখন মানুষ জানতো না যে কৃষি কাজ করে এত উন্নত করা যেত, এভাবে খাদ্যের একটা জোগাড় তৈরি হচ্ছে। তখন মানুষ জমিগুলো পড়েই থাকতো, কিন্তু এরপরে মানুষ বুঝেছে, শিখেছে, তো তারা শ্রম দিয়েছে, মেধা শ্রম দিয়েছে।
গায়ের পরিশ্রম দিয়েছে, দৈহিক পরিশ্রম দিয়েছে, এটার মাধ্যমে তারা কি ওই ভূমিগুলোকে ব্যবহার করেছে, ভূমিগুলোকে ওয়েস্ট বা পড়ে থাকতে দেয়নি। এটাও তো একটা সম্পদ, তাই না? এরপরে কর্মসংস্থান সৃষ্টি, অবশ্যই প্রত্যেকটা শ্রম প্রদান, প্রত্যেকটা শ্রমিকের জন্য নতুন কর্মসংস্থান। যত শ্রম দরকার পড়বে একটা উৎপাদন প্রক্রিয়ায়, যত শ্রম দরকার পড়বে তত শ্রমিকের দরকার পড়বে, তত কাজের লোকের দরকার পড়বে, মানুষের দরকার পড়বে। প্রত্যেকটা কর্মসংস্থান খুঁজে পাচ্ছে তার শ্রম প্রদানের। ঠিক আছে, এরপর টপিকটা দেখো, অর্থনৈতিক উন্নয়ন। অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন আসে, কারণ এটা কিছুটা তুমি যদি বলতে চাও, যখন তুমি শ্রম বৃদ্ধি করবে, শ্রম ভালো মতো প্রদান করবে, মেধা শ্রম হোক, দৈহিক পরিশ্রম হোক, তখন তোমার ধীরে ধীরে দেখবে যে তোমার কারখানার উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, কারখানা উৎপাদনে লাভ করছে, বিক্রয় লাভ হচ্ছে। তখন কি হচ্ছে, সেই বিক্রয় লাভের ফলে তোমার বেতন বৃদ্ধি পাচ্ছে। তোমার বেতন বৃদ্ধি পাওয়ার ফলে কি করবে, তুমি তখন বেশি পণ্য কিনতে পারবে, নিজের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে, যেটা আমি এখানে একটা পয়েন্টে দিয়েও দিয়েছি। ভোগ ও সঞ্চয় বৃদ্ধি করতে পারবে, নিজে বেশি বেশি পণ্য ভোগ করতে পারবে, কিছু টাকা সাইডে জমা করে রাখতে পারবে। এইভাবে তুমি তখন কি করবে, দেশে বেশি করে ট্যাক্সও প্রদান করতে পারবে, যাতে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক উন্নয়ন হবে। দেখো একটা টপিকের ভেতরেই তোমার কতগুলো গুরুত্ব। এই যে অনেকে আছে না, লাইন ধরে মুখস্থ করতে থাকে পয়েন্টগুলো, হালকুজ্জামান স্যারের বই এতগুলো পয়েন্ট আছে, রকিবুল হক স্যারের বই এতগুলো পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো লাইন ধরে মুখস্থ করতে থাকে, কোনো এত কিন্তু দরকার নেই। খুব বেসিক কয়েকটা পয়েন্ট প্রত্যেকটা গুরুত্বের মধ্যেই দেওয়া থাকে। জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, ভোগ সঞ্চয় বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, প্রত্যেকটা টপিকের গুরুত্ব কিন্তু এই পয়েন্টগুলো থাকেই থাকে। তোমরা যদি এই চিটিংটা ধরে ফেলতে পারো তাহলে কিন্তু দেখতেছো তোমরা 5টা পয়েন্ট এমনি লিখতে পারছো। ঘতে কেন নাম্বার দিবে না, তখন তোমাকে কেন নাম্বার দিবে, চিন্তার বিষয়, তাই না? আচ্ছা, ওকে, তাহলে আজকে তোমাদের পড়া শ্রমের গুরুত্ব পর্যন্তই। এরপরে আমরা কোন পার্টগুলো পড়বো, শ্রমের এখনো 2টা পার্ট পড়া বাকি আছে, সেটা হচ্ছে শ্রমের বিভাগ এবং শ্রম বিভাগের গুরুত্ব এবং শ্রমের গতিশীলতা। এই 3টা বিষয় শ্রম উপকরণের পড়া বাকি আছে। এবং আর কি পড়া বাকি আছে, চ্যাপ্টার 2 এর মূলধন উপকরণ এবং সংগঠন উপকরণ, এই কয়েকটা বিষয় বাকি আছে। ইনশাল্লাহ এরপরে আমাদের চ্যাপ্টার 2 আমরা নেক্সট ক্লাসে শেষ করে দিব। তার আগে তোমাদের যদি এইটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বুঝতে না পারো, আমাকে জানাবে। তোমাদের এই অধ্যায়ের বাহিরেও যদি সিলেবাসের অন্য কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে, সেটাও আমাকে জানাবে, আমি সেগুলো সলভ করে দেব ইনশাল্লাহ। এর পরের মঙ্গলবারেও একই সময়ে তোমাদের সাথে আমার ক্লাস হতে যাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।